রাজধানীর মূল সড়ক দখল করে গড়ে উঠছে হিউম্যান হলার স্ট্যান্ড। সৃষ্টি হচ্ছে যানজট, দায় নিতে চায় না কোনো সংস্থা। যাত্রী স্বার্থের অজুহাত পুলিশের। নির্বাচনী প্রচারণায় সকাল থেকে বিভিন্ন এলাকায় বরিশাল, সিলেট ও রাজশাহীর প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন কেন্দ্রীয় নেতারাও। রাজধানীর বনশ্রীতে ইট দিয়ে আঘাত করে শিশুকে খুন, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ড বলছে পুলিশ, অভিযুক্ত আটক। বৃষ্টি ও জোয়ারে বরগুনার পায়রা ও বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত, নষ্ট হচ্ছে জমির বীজতলা, বাঁধ মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এবং রংপুরে সিটি কর্পোরেশনে হাট বাজার ইজারার অর্ধশত কোটি টাকা উধাও, দুর্নীতির কথা স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি মেয়রের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মো। রাজধানীতে প্রশাসনের নাকের ডগায় বিস্ফোরা হিসেবে দেখা দিয়েছে লেগুনা বা হিউম্যান হলার স্ট্যান্ড। সাধারণ মানুষের অভিযোগ, পুলিশ প্রশাসন ও প্রভাবশালীদের ম্যানেজ করে মূল সড়কে স্ট্যান্ড গড়ে তুলেছে হিউম্যান হলার চালকেরা। এ নিয়ে বিআরটিএ বা সিটি কর্পোরেশন দায় না নিলেও বলছেন গড়ে ওঠা টেম্পো স্ট্যান্ডগুলো সম্পূর্ণ অবৈধ। তবে ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে নির্দিষ্ট স্থান না থাকায় জনগণের স্বার্থে এই বিষয়ে কিছুটা নমনীয় তারা। আরো জানাচ্ছেন আহমেদ সালেহিন। লেগুনা, হিউম্যান হলার বা টেম্পু রাজধানীর প্রায় সব সড়কেই দেখা মিলবে হরহামেশাই। ছোট যান, কিছুটা ভাড়া কম, গন্তব্যে দ্রুত পৌঁছানোর জন্য বাহনটির পরিচিতি বহুদিনের। তবে এর যৎসামান্য উপকারিতার চেয়ে নগরীতে এর অসুবিধাটাই বেশি বলে মনে করেন সাধারণ মানুষ। সমস্যার অন্যতম যে বিষয়টি তা হচ্ছে নগরীর প্রায় সব প্রধান সড়ক দখল করে গড়ে উঠেছে টেম্পো স্ট্যান্ড। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এটা আরো ভালো একটা জায়গায় স্ট্যান্ড করে ওখান থেকে পরিচালনা করা হয়তো তারা খুব ভালো। এই যানজটের মেইন কারণটা হচ্ছে লেগুনা। আমার মনে হয় এ ব্যাপারে দ্রুত একটা কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ সার্জেন্ট এখানে দাঁড়ায় থাকে, তারা রিক্সাগুলো যাইতে দেয় না এই রোড দিয়ে। তারা তো কখনো লেগুনাওয়ালাদেরকে বলে নাই যে আপনারা লেগুনাটা এখানে রাখেন না। তো এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের ভুল। যানজট নিরসনে সরকার ও নাগরিক সেবা সংস্থাগুলো যখন বারবার হোঁচট খাচ্ছে, তখন কিভাবে এই টেম্পোগুলো রাস্তা দখল করে আছে তা অকপটেই স্বীকার করেন লেগুনা শ্রমিকরা। তারা বলছেন প্রভাবশালী ও আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করেই চলছেন তারা। তারা কিছু খায়, পুলিশও কিছু দেওয়া লাগে, সবাই খায়। তাই মনে করেন আমরা 700 টাকা দেয়, সাথে সব গাড়ির টাকা পুরো মনে করেন যে লক্ষ্যে দিয়ে আসে। টাকাটা তো আমরা জিপি হিসাবে দিতেছি নেতারে। খাতা কলম দেখবেন আট আছে একজন, উনি তো উড়ে এনে দিতেছে নেতার কাছে। পুলিশ আছে দিতে হয়, এরপরে লাইন রাখছে ওই যে সামনে মানে আছে 5-6 জন গোলামান রেখে রয়েছে, ওই যে পাহারা দিতে। এ বিষয়ে বিআরটিএ বলছে অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও সড়ক দখল করে গড়ে ওঠা স্ট্যান্ডগুলোর ব্যাপারে তাদের নেই কোনো পদক্ষেপ। বিআরটিএ জায়গা দখল করলে বিআরটিএর এটা করার আছে, তাও উচিত করার ক্ষমতা বিআরটিএর নাই। বিআরটিএ হলো যানবাহনের অপরাধ, এগুলির উপরে বিআরটিএর ব্যবস্থা ক্লিয়ার থাকতে হবে। যে সিস্টেমে এখন যানবাহন নিয়ন্ত্রিত হচ্ছে, সেখানে বিআরটিএ, মালিক শ্রমিক সংগঠন, সংশ্লিষ্ট যানবাহনের ডিএমপি, সিটি কর্পোরেশন, ইভেন রাজক সমন্বিতভাবে কাজ করে, তাহলে জনযোগ অনেক কমে যাবে এবং এদের মধ্যে অবশ্যই কিছু ঘাটতি আছে। আর সিটি কর্পোরেশনও এই স্ট্যান্ডকে অবৈধ বললেও বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, এমনই প্রশ্ন তাদের। আমাদের মহাখালী গাবতলী যে বাস টার্মিনাল, এর বাইরে অন্য কোনো ব্যবস্থা নাই। টেম্পো স্ট্যান্ডের জন্য আলাদা কোনো স্ট্যান্ড ডিক্লেয়ার করা বা কোনো ম্যানেজমেন্ট রাখা এরকম কিছু নাই। এগুলো কোনোটাই আমাদের পক্ষ থেকে লিখিত কোনো ইয়ে নেই, সবগুলোই আইনের বাইরে। নানা অভিযোগ থাকলেও সাধারণ মানুষের চলাচল সুবিধার কথা ভেবে টেম্পো স্ট্যান্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে ইঙ্গিত ডিএমপির ট্রাফিক বিভাগের। জনস্বার্থে আমাদের বিভিন্ন সড়কের স্টার্টিং বা এন্ডিং পয়েন্টে বাসের জন্য বা হিউম্যান হলারের জন্য তাদের দাঁড়ানো ঘোরানো এটা জায়গা দিতে হয়। এককভাবে কেউ যদি কোনো ব্যত্যয় ঘটায় তো তার বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্টের লোক হলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। তবে সবকিছুই বিবেচনায় এনে দুর্ভোগ কমিয়ে নির্দিষ্ট স্থান নির্ধারণ ও সুশৃঙ্খলতার মধ্যে পরিবহন ব্যবস্থা আনার প্রতি মত দিয়েছেন সাধারণ মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ইট দিয়ে মাথা থেতলিয়ে 10 বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। এরই মধ্যে অভিযুক্ত বখাটে 11 বছরের সিজানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ বনশ্রীর 12/4 নম্বর রোডের 3য় তলার এই বাসার ছাদ থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় শিশু আলামিন হোসেন মুন্নাকে। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। এলাকাবাসী জানায়, এদিন বিকেলে মুন্নাকে ডেকে নিয়ে যায় একই এলাকার বখাটে সিজান। পূর্ববিরোধের জেরে সে মুন্নার মাথায় ইট দিয়ে থেতলে দেয়। শিশু মুন্নাকে রাত 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একটা বাচ্চা ছেলের মারছে, এটা তো ধারণার বাইরে। আমি ওরে নামানোর পরে দুজনে রিক্সা নিয়ে সামনে গেছে, হসপিটাল নিয়ে গেছে। তারপর আমি ওখানে ওই ছেলেটিকে ধরার পরে আমি ওরে ধরলাম, ধরে জিজ্ঞেস করলাম যে তুমি ওরে কেন মারছো? মারছি, ওই আমার একদিন গালি দিছে, এর লেগে আজকে মারছি। কিছে গলে ভিতরে মারামারি করতো, আড্ডা দিত, মানে আমি সিগারেট টিগারেট খাতো। বাচ্চাটারে মাইরা লাইলো, এখন এটার তো বিচার আমরা চাই, বিচার তো হওয়া উচিত। নিহত মুন্না সাতক্ষীরার দোহাট্টা উপজেলার আলমামুনের ছেলে। সে খিলগাঁও মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় পরিবারের সাথে থাকত। স্থানীয় আল রায়হান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। আর অভিযুক্ত সিজান একই এলাকায় তার আত্মীয়র বাড়িতে থাকত। এরই মধ্যে ওই বখাটেকে আটক করেছে পুলিশ। ওর বক্তব্য যেটা, যে ও নাকি আগে একটা ওকে পিটান দিয়েছিল, সেইটার রেশি মূলত আজকে সিজানের আলামিন মুন্না, যে ছেলেটা মারা গেছে, ওকে নিয়ে একটা বিল্ডিংয়ে উঠায়। ওখান থেকে তাকে ওই ভাঙ্গা ইট দিয়ে উপর্য করে মাথায় এবং নাক মুখে, নাকে, কানে বিভিন্ন জায়গায় আঘাত করে। এর ফলেই সে মারা যায়। অভিযুক্ত সিজানের মানসিক অবস্থা স্বাভাবিক বলেও জানিয়েছে পুলিশ। শাওন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজশাহী, সিলেট ও বরিশাল সিটির প্রার্থীরা। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণায় নামেন 3 সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নিজের পক্ষে সমর্থন আদায় করতে দিচ্ছে নগরীকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি। গতকাল রাজশাহীতে বিএনপি নির্বাচনী প্রচারণায় ককটেল হামলার ঘটনা প্রভাব ফেলেনি প্রার্থীদের গণসংযোগে। সকালে প্রচারণায় নামেন বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী। নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারাও। এদিকে আজ নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন বরিশালের বিএনপি মেয়র প্রার্থী। আগামী 30শে জুলাই 3 সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জমে উঠেছে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। সিটি নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সিলেটে রয়েছেন রিপোর্টার ইকরামুল কবির এবং বরিশালে রয়েছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। প্রথমে চলে যাচ্ছে বরিশালে ফিরদাউস সোহাগের কাছে। সোহাগ, ধন্যবাদ মৌ আপনাকে। আমি রয়েছি এই মুহূর্তে বরিশাল নগরীর ঠিক সদর এলাকায়, নগরীর প্রাণকেন্দ্র কাছেই রয়েছে বিএনপির অফিস। এখানে আর কিছু সময়ের মধ্যে বিএনপি প্রার্থীরা, আপনি যেমনটি বলছিলেন, নির্বাচনী যে ইশতেহার সেটি ঘোষণা করার কথা রয়েছে। এরপরেই তিনি গণসংযোগে নামবেন। আর আওয়ামী লীগের প্রার্থী তিনি কোন সময় নামবেন, তার যারা সহকর্মী রয়েছেন, পিএস এর সাথে আমরা কথা বলেছিলাম, ব্যক্তিগত সহকারীর সাথে। তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে আমাদেরকে জানানো হবে, মিডিয়া কর্মীরা তার সাথে যোগাযোগ করেছিল। আর জাতীয় পার্টির প্রার্থী তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, নগরীর সদর রোড এলাকা থেকেই গণসংযোগের কাজ শুরু করবেন বেলা 11টা থেকে। তিনি নগরীর আজকে সদর রোড, হাসপাতাল রোড, জেলখানা এলাকা, নতুন বাজার, এইসব এলাকা গণসংযোগ করবেন। এছাড়া অন্যান্য যারা প্রার্থী রয়েছেন সকাল থেকেই তারা কিন্তু গণসংযোগে নেমেছেন এবং ভোট প্রার্থনা করছেন। এছাড়া যারা কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন সকাল থেকে গভীর রাত অবধি ভোট প্রার্থনা করেন, গণসংযোগ করেন। প্রত্যেকেরই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নিজে কথাটি ভোটারদের কাছে জানানো এবং ভোট প্রার্থনা করা, দোয়া চাওয়া। সকলের উদ্দেশ্য এবং লক্ষ্য নির্বাচিত হওয়া। তো এভাবেই কিন্তু চলছে বরিশালের নির্বাচনের কার্যক্রম। আমরা একটু জানিয়ে রাখি যে এই কার্যক্রমের অংশ হিসেবেই কিন্তু আজকের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে বিএনপির বরিশালের যিনি প্রার্থী রয়েছেন তার। নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ কিন্তু তারাও কিন্তু যে যার মতো কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন করার লক্ষ্য নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। 3 স্তরের নিরাপত্তা থাকবে বরিশালে, এটি আমরা জানতে পেরেছি। এবং প্রতিদিন কিন্তু আমরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যোগাযোগ করছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সময় উপযোগী যে পদক্ষেপগুলো এগুলো তাদের রয়েছে, প্রস্তুতিও রয়েছে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দিকে ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছেন। আর একটু তথ্য জানাবার চেষ্টা করব, সেটি হচ্ছে আমরা মেয়র প্রার্থীদের
প্রধান যে মেয়র প্রার্থীরা রয়েছেন তাদের সাথে থাকবো এবং তাৎক্ষণিকভাবে যারা ভোটার রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আমার কাছে আজকের এখন পর্যন্ত মোটামুটি সর্বশেষ। আমরা এখন যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে জানাবেন সহকর্মী রকি। সোহাগ, আপনাকে ধন্যবাদ। 30 জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে 10 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন বিএনপি, আওয়ামী লীগ সহ সকল মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীরা। তো এরপর থেকেই আমরা দেখেছি যে প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছেন এবং প্রার্থীরা নানা প্রতিশ্রুতি ভোটারদেরকে দিচ্ছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এবার তারা যদি মেয়র নির্বাচিত হতে পারেন তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন নগরীর করবেন। এ ধরনের নানা প্রতিশ্রুতি অবশ্য প্রার্থীদের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। রাজশাহীতে এবার 5 জন মেয়র প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছে। তবে মূল যে লড়াই সেটি বিএনপি এবং আওয়ামী লীগ প্রার্থীর মধ্যেই সেটি হবে। তবে এবার 32,000 তরুণ ভোটার রয়েছে। এই 32,000 তরুণ ভোটারকে টানতে কর্মসংস্থান, রাজশাহীকে শিল্পনগরী গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতি উভয় মেয়র পক্ষ দিচ্ছে। গতকাল যদিও একটি অপ্রীতিকর ঘটনা, সকালে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা করার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তারপর একটু উত্তপ্ত হয়ে গেলেও কিন্তু আজকে সকালে আবার বিএনপি প্রচারণা শুরু করেছে। এই আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, তাদের এই প্রচারণায় যোগ দিলেন মাত্র গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি নেতা। সব মিলে আসলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জমে উঠেছে বিএনপির প্রচারণা। ওদিকে আওয়ামী লীগও কিন্তু তাদের যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন এবং তিনিও কিন্তু নগরীকে একটি সুন্দর নগরী, গ্রিন এবং ক্লিন সিটি গড়ায় প্রত্যয় ব্যক্ত করছেন। এছাড়া আমরা অন্য যেসব মেয়র প্রার্থী রয়েছেন তারাও আমরা মাঠে দেখছি, তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। রাজশাহীতে এবার 3,18,138 জন ভোটার রয়েছে, 138টি কেন্দ্র, 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে যারা প্রার্থীরা এই প্রচারণাগুলো আইন মেনে চালাচ্ছে কিনা সেই বিষয়গুলো তারা খেয়াল রাখছেন। গতকাল নির্বাচন কমিশনার এসেছিলেন এবং বলেছেন ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে তাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচারণাটি শুরু হলো বিএনপির আনুষ্ঠানিকভাবে। তো এই এখন পর্যন্ত রাজশাহী থেকে নির্বাচনের প্রচারণার এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এখন আমরা সিলেটের খবর জানতে আমাদের সহকর্মী একরামুল কবিরের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ রকি। আর মাত্র 11 দিন পর সেই কাঙ্ক্ষিত সিটি কর্পোরেশন নির্বাচন, 30শে জুলাই যে নির্বাচন, এই নির্বাচনের জন্য মূলত প্রার্থীরা পাচ্ছেন আর 10 দিন প্রচারণার সময়। এই 10 দিনেই যারা প্রার্থী আছেন, মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী, তারা পুরো 26.5 বর্গ কিলোমিটার এলাকা চষে বেড়াবেন এই 10 দিন। আজকে যে খবরটি আমরা সকাল থেকে জেনেছি সেটা হচ্ছে কি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান, যিনি নৌকা প্রতীক নিয়ে গণসংযোগ করবেন, উনি ওনার সরাপাড়ত বাসা থেকে বের হয়ে বাগবাড়ি এলাকায় উনি গণসংযোগ করবেন এবং বাগবাড়ি মেডিকেল, ওসমানী মেডিকেল কলেজ রোড সহ আশপাশ এলাকায় গণসংযোগ করবেন। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী যিনি ধানের ছড়া নিয়ে প্রার্থিতা করছেন মেয়র পদে, তিনি আরিফুল হক চৌধুরী মদিনা মার্কেট, পাঠানতোলা সহ বৃহত্তর এই পাঠানতোলা এলাকায় গণসংযোগ করবেন। আসলে প্রতিদিনই আমরা দেখতে পারি যে সকালে ওনারা ঘুম থেকে উঠার পরে বাসায় একটি গণসংযোগ হয়ে থাকে। বিভিন্ন এলাকা থেকে আগত যেই 27টি ওয়ার্ড আছে সেই 27টি ওয়ার্ড থেকে যারা নেতা কর্মীরা আছেন তারা এসে সারাদিনে একটি কর্মপরিকল্পনা করেন। সেই কর্মপরিকল্পনা করেই তারপরে ওনারা এই যারা মেয়র প্রার্থী আসেন 7 জন মেয়র প্রার্থী তারা বের হয়ে যান বিভিন্ন জায়গায়। একেবারে মাঝরাত শেষ রাত পর্যন্ত কোনো সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গা, বিভিন্ন পাড়া মহল্লায় চষে বেড়ান এবং এইভাবেই চলবে আগামী 10 দিন। এবং আমরা যেটা দেখেছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে গত 10 তারিখ থেকে যে প্রচারণা শুরু হয়েছে গতকালকে পর্যন্ত আমরা দেখেছি একেবারে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি জায়গায় যারা মেয়র প্রার্থী আছেন, যারা সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর আছেন কিংবা সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর আছেন, সবাই বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন। সবাই তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তাদের পক্ষে ভোটারদের ভোট আদায়ের ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন। যে 3,21,732 জন ভোটার রয়েছেন এই সিটি কর্পোরেশনের আগামী পরিষদ নির্ধারণের জন্য, তারা
তাদের কাছে যাচ্ছেন এবং তাদের মন জয় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এভাবে চলবে আগামী 10 দিন এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তারা সজাগ রয়েছেন, সজাগ দৃষ্টি রেখেছেন প্রত্যেকটি প্রার্থীর দিকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটি প্রার্থীকে মনিটরিং করা হচ্ছে যাতে করে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা। এ পর্যন্ত আমরা যেটা জেনেছি যে এখন পর্যন্ত কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করার মতন কোনো ঘটনা ঘটেনি। মৌ, এই ছিল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ খবর। সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগের খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রামুল কবির এবং তারও আগে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং সর্বপ্রথম বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সংবাদে আরো থাকছে, মাদারীপুরের কালকিনি পৌর মেয়রের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির প্রমাণ, রাজনৈতিক চক্রান্তের শিকার দাবি মেয়রের। হজ যাত্রার পঞ্চম দিনেও নির্বিঘ্নে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা। রাত 3:15 419 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের পঞ্চম দিনের প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এখন পর্যন্ত 4টি ফ্লাইট ছেড়ে গেছে। আজ বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের 13টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন যাত্রীরা। এর মধ্যে বাংলাদেশ বিমানের 6টি এবং সৌদি এয়ারলাইন্সের 7টি হজ ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। হজ যাত্রার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হজ যাত্রীরা। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আমরা দীর্ঘদিন আশা বা ইচ্ছা স্বপ্ন পূরণের পর হজে যাচ্ছি। নবী রাসূলের ঘর যেন তওয়াফ করতে পারি এবং ছেলে সন্তান স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যা আছে বিশ্বের সব মুসলমানের জন্য আমরা দোয়া করব। ব্যবস্থাপনা খুবই ভালো, আমাদের কোনো পাইতে হয় না, ব্যাগ পাইতে হয় না, সবকিছু আমরা টিকিট সবকিছু পাইছি। গতবার আমরা খুব কষ্ট করছি, যাইতে পারিনি। এখানে 7-8 দিন অবস্থান করে ফিরিয়ে গেছি। এবার ইনশাআল্লাহ আমাদের একদিন আগে আনছে, আর আজই আমরা যাইতে পারছি। অমাবস্যা আর নিম্নচাপের প্রভাবে বরগুনা নদীগুলোতে বেড়েছে জোয়ারের পানির চাপ। পানির চাপে পায়রা ও বিষখালী নদীর পাড়ের বেড়িবাঁধের 3টি অংশ ভেঙে পানি ঢুকে পড়েছে এলাকাগুলোতে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। নষ্ট হচ্ছে জমির ফসল। এক্ষুনি ব্যবস্থা না নিলে বাঁধের আরও কয়েকটি স্থানে ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে মেরামতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। বৃষ্টি আর জোয়ারের চাপে হঠাৎ করেই ভেঙে গেছে নদীপাড়ের বেড়িবাঁধ। প্রবল স্রোতে পানি ঢুকে পড়ছে বসতি এলাকাগুলোতে। পানির তোড়ে নদীপাড়ের এ ঘরটির অর্ধেকটা ভাসিয়ে নিয়েছে ইতিমধ্যে। শিশু সন্তানকে নিয়ে তাই আকলিমা আশ্রয় নিয়েছে একটু উঁচু স্থানে। হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে পানিতে ভাসবে তার আবাসস্থলটি। এদিকে পানিতে তলাচ্ছে ফসলি জমির বীজতলা পচে গেলে এ মৌসুমে চাষাবাদ বন্ধ হয়ে যাবে কৃষকদের। শুধু ফসল নয়, তালতলির তেঁতুলবাড়িয়া, পাথরঘাটার হরিণঘাটা, চরলাঠিমারা, কাকচিরা সহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট, পুকুর, ঘরবাড়ি সহ সবকিছু এখন জোয়ারের পানিতে তলিয়ে। টিস করছে, এইগুলো তলাই গিয়েছে। তারপর গেরের মাছ গের করছে, পুকুরের মাছগুলো সব তলাই মালাই যাইতে আছে। রাস্তাটা লাগবে, রাস্তা না হলে তো জনগণ চলতে পারবে না কোনো জায়গায়। আমাদের থাকতে তো খুব কষ্ট হয়, সবকিছুই তো ভাসে যাইতে আছে জোয়ারের স্রোতে। রান্না বান্না চলে না, তাছাড়া আমরা চলতে খুব সমস্যা হয়। এদিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে নদীপাড়গুলোর আরো 15টি স্থান। এর অর্ধেকটা বিধ্বস্ত হয়েছে ইতিমধ্যে। জোয়ারের পানির চাপ স্থায়ী হলে তাও চলে যাবে নদীগর্ভে। আমাদের তো রাস্তা এক জায়গা দিয়ে ছুটে গেছে, আরো 5-6 জায়গা দিকে অর্ধেক ছুটে গেছে, আর 2-1 দিনের ভিতরে মনে হয় পানি বেশি ছুটে যাবে। রাস্তা একেবারেই নাই, আমার জায়গায় অল্প অল্প আছে, আর কোনো জায়গায় নাই। অবশ্য ভাঙা বাঁধগুলো মেরামতের কাজ শুরু করেছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। 5 থেকে 6 কিলোমিটার বেড়িবাঁধ আমাদের ঝুঁকিপূর্ণ এবং ভাঙন কবলিত হয়েছে। এই জায়গাগুলোকে আমরা জরুরি ভিত্তিতে মেরামত করে বন্যা নিয়ন্ত্রণ করে যানমাল রক্ষার চেষ্টা করে যাচ্ছি। বরগুনার পায়রা ও বিষখালী নদীপাড়ের 3টি স্থানের 6 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আর প্রায় 20 কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। সাতক্ষীরায় খালপেটুয়া নদীতে ভেঙে যাওয়া শ্রীউলা বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করেছেন এলাকাবাসী। তারা জানান, গত কয়েকদিন ধরে খালপেটুয়া নদীতে জোয়ারের পানি বাড়ছে। মঙ্গলবার সকালে
পানির তীব্র চাপে 300 মিটার বেড়ি বাঁধ ভেঙে আশাশুনি শ্রীওলা ইউনিয়নের নদী তীরবর্তী গ্রামে পানি ঢুকতে থাকে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ মেরামত শুরু করেন। তবে জোয়ারের পানির চাপ অব্যাহত থাকলে আবারও বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। দুর্ঘটনা 30 ঘন্টা পর বরিশালের গৌরনদী উপজেলার বেইলি ব্রিজটির মেরামত কাজ শেষ হয়েছে। সকাল 10টার দিকে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। গতকাল বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 80 কিলোমিটার ঘুরে বিকল্প পথে যানবাহন চলাচল করছিল। স্থানীয়রা জানান, গতকাল ভোরে গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অতিরিক্ত বালু বোঝা একটি ট্রাক পার হওয়ার সময় ওই ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে নেয়। দুর্ঘটনা এড়াতে ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সংবাদে আরো থাকছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে দেয়া বক্তব্য থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা করছে রাশিয়া। রংপুর সিটি কর্পোরেশনে হাট বাজার ইজারার 1.5 কোটি টাকা উধাও। গত 6 বছরে কর্পোরেশনে রাজস্ব খাতে এই বিপুল পরিমাণ অর্থ জমা হওয়ার কথা থাকলেও তার কোনো হদিস নেই। এই অবস্থায় দুর্নীতির কথা স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। শাকিল মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন রতন সরকার। 2012 সালে প্রতিষ্ঠার পর 6 বছরে হাটবাজার ইজারা থেকে 50 কোটি টাকার রাজস্ব আদায়ের টার্গেট ছিল। এর 45% সংশ্লিষ্ট হাটবাজারের উন্নয়নে ব্যয় ছিল আইনি বাধ্যবাধকতা। কিন্তু সিটি বাজারে একটি শেড আর বুড়িরহাটে 14টি টিউবওয়েল বসানো ছাড়া আর কিছুই হয়নি, যাতে ব্যয় হয়েছে 7.5 লাখ টাকা। বছরের পর বছর উন্নয়ন না হওয়ায় ভোগান্তিতে ক্ষুব্ধ মানুষ। সেখানে যে পরিমাণ পানি পড়ে ওই লোক আর ব্যবসা করতে পারে না, চলে যায়। কিন্তু আমরা টোল তো কখনো কম দিই না তাদের। পানি হলে ম্যাক্সিমাম এই ড্রেনের পানিটা নামতে 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা ব্যবসাবাদী করতে পারি না আমরা। জনগণের প্রতিনিধি, জনগণের গানের মধ্যে ভাড়া দিয়ে আদায় করে অধিকার, কিন্তু লাস্টে দেখায় তো ছুটা। পানিটা যদি নামে যায় তাহলে মানুষের একটু চলাফেরা করতে সুবিধা হয়। সময় সংবাদের কাছে আসা একটি গোপন নথিতে মিলেছে দুর্নীতির প্রমাণ। অর্ধ শতাধিক হাটবাজারের এই নগরীতে মাত্র 21টির ইজারা দেখানো হয়েছে। একে অপরকে দায় চাপিয়ে এড়িয়ে গেলেন অভিযুক্ত সচিব ও প্রধান নির্বাহী। তবে ক্যামেরায় ধরা পড়ল তত্ত্বাবধায়ক প্রকৌশলীর স্বীকারোক্তি। আমি টাকা নিচ্ছি 40% এই ডেভেলপমেন্ট ইজারার আইনে আছে, আমি এটা করতেছি না, তাহলে এটা টোটাল কর্পোরেশনের বিরুদ্ধে যাবে। আমার বলবো আপনি সাক্ষাৎকার দিলেন কেন? এটা আমি চাকরি করি তো, বুঝেন না? মানে তাহলে এটা হয় না, এটা হয় না কেন বুঝেন না? এটা বুঝেন আমি চাকরি করি তো মেয়রের আন্ডারে। আমি আগের মেয়াদে মুখের কথায় পছন্দের লোকদের ইজারা দেয়া এবং ব্যাংকে জমা হওয়া ইজারার টাকা ফেরত দেখিয়ে আত্মসাতের গুরুতর অভিযোগ করলেন বর্তমান মেয়র। 15 লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে, মৎস্যগতের ঘটনা ঘটছে, ট্রাক টার্মিনাল ব্যাপারে ঘটছে, 29 লাখ টাকা ডাক হয়েছে, সেখান থেকে 24 লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। কিভাবে ফেরত দিল আমি জানি না। কারা কারা আর এর সঙ্গে সম্পৃক্ত, কাদের স্বাক্ষরে এগুলো অনুমোদন হয়েছে, এটা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর দরপত্র প্রক্রিয়া উন্মুক্ত করে দেওয়ার কৃতিত্ব দাবি করলেও টেন্ডারে অংশ নিতে আসা সাধারণ ঠিকাদারদের পিটিয়ে বের করে দেওয়ার এই ঘটনা বর্তমান আমলের। আর এভাবে সবচেয়ে বড় হাটের ইজারা পেয়েছেন মেয়রের দলের লোক, তাও আবার গত বছরের চেয়ে 7 লাখ টাকা কমে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রাজধানী মিরপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন একজন। গতরাতে মিরপুর পল্লবী এলাকার মিল্লাত বিহারী ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় পারভেজকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি জানান, কয়েকদিন আগে এলাকার মাদক ব্যবসায়ী সুনীলের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। মাদক বিক্রির প্রতিবাদ করায় তার উপর এসিড ছোড়া হয় বলে অভিযোগ করেন পারভেজ। চিকিৎসক জানান, পারভেজের শরীরের 12% অ্যাসিডে ঝলসে গেছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন। এদিকে ঝিনাইদহ গুলিতে একজন নিহত হয়েছেন। র্যাব বলছে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য, মারা গেছেন বন্দুকযুদ্ধে। র্যাব জানায়, গত রাতে হরিণাকুণ্ড উপজেলার ভাতুরিয়া এলাকায় একদল ডাকাত সংঘবদ্ধ হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালিত হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল।
র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আমিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহত আমিরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি সহ 13টি মামলা রয়েছে। মাদারীপুরের কালকিনি পৌর মেয়রের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। এ অবস্থায় এনায়েত হোসেন হাওলাদারকে মেয়র পদ থেকে কেন অপসারণ করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। জনপ্রতিনিধিদের এমন দুর্নীতির নিন্দা জানিয়ে তার শাস্তির দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অবশ্য মেয়রের দাবি রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবিতে দেখুন রিপোর্ট। গত 6 জুন মাদারীপুরের কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা দেন 8 জন কাউন্সিলর। পরে মেয়রের বিরুদ্ধে প্যানেল মেয়র গঠন না করা, কোটি কোটি টাকা আত্মসাৎ, মাসিক সভা না করা সহ 6টি অভিযোগ এনে 11 জুন স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর অভিযোগপত্র জমা দেন কাউন্সিলররা। এর প্রেক্ষিতে 2রা জুলাই মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এম ইদ্রিস সিদ্দিকী নেতৃত্বাধীন তদন্ত কমিটি। মেয়র ও কাউন্সিলরদের কাছ থেকে আলাদা বক্তব্য গ্রহণ করে কমিটি। এরপর গত 11 জুলাই মেয়রের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেয়ে তাকে কেন মেয়র পদ থেকে অপসারণ করা হবে না জানতে চেয়ে 10 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। আমরা মেয়রের বিরুদ্ধে অনাস্থা দিচ্ছি, এই কারণে মেয়র কোনো কাজেই আমাদের সম্পৃক্ত করে না এবং মাসিক সভাও করে না। আমাকে হুমকি দেয় যে ওনাকে মারিয়া লাইমু বা ওনাকে রাখা হইব না মস্তবাবেরপুর, ওই ফারুকেরপুর, আমাকে 8 জনেরপুরে। এদিকে জনপ্রতিনিধিদের এমন দুর্নীতির ঘটনা ন্যাক্কারজনক বলে শাস্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজ। এই অভিযোগ যথাযথভাবে তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। অবশ্য মেয়রের দাবি রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি, আইনিভাবে মোকাবেলা করে জয়ী হবার আশা তার। আমি জনগণের ভোটে নির্বাচিত, আমি কাউন্সিলরের ভোটে নির্বাচিত না। জনপ্রতিনিধি কাউন্সিলর চাইলেই বাদ করার সুযোগ নাই, ওইখানে ওই আইনটা আমার পক্ষে। মেয়রের দুর্নীতির প্রমাণ মিলেছে উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগের এই কর্মকর্তা জানান, লিখিত জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে, তার কারণ দর্শানোর পরে মন্ত্রণালয় তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে। মেয়র এনায়েতের বিরুদ্ধে অনাস্থা আনার পর ওই কাউন্সিলরদের উল্টো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। 31.5 কিলোমিটার আয়তনের কালকিনি পৌরসভায় মোট জনসংখ্যা 46,256 জন। সময় সংবাদ, মাদারীপুর। অনুন্নত অবকাঠামোর কারণে কাজে লাগানো যাচ্ছে না সাতক্ষীরার ভ্রমরা স্থলবন্দরের সম্ভাবনা। প্রতি বছর 100 কোটি টাকার রাজস্ব আদায় হলেও এখানকার অবকাঠামো উন্নয়নের ফাইল রয়ে যাচ্ছে লাল ফিতায় বন্দী। ব্রিটিশ আমলে নির্মিত টিন শেড ঘরে বসে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় রাজস্ব কর্মকর্তাদের। এই অবস্থায় দ্রুত স্থলবন্দরটি আধুনিকায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন রিপোর্ট। শুল্ক অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে 1996 সালে প্রথমবারের মতো আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। মাত্র 2.5 কোটি টাকা থেকে বন্দরের রাজস্ব আয় পৌঁছেছে প্রায় 800 কোটি টাকায়। কিন্তু বন্দরের অবকাঠামো চিত্র ঠিক এর বিপরীত। কর্মকর্তারা আজও দায়িত্ব পালন করছেন ঝুঁকিপূর্ণ টিন শেড ভবনেই। যদিও কিছুটা আশার আলো জেগেছিল 8 বছর আগে প্রধানমন্ত্রীর এক ঘোষণায়। পূর্ণাঙ্গ বন্দর করার সঙ্গে সরকার প্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন বন্দরের অবকাঠামো উন্নয়নেরও। তবে তা শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ, বাস্তবায়িত হয়নি কিছুই। ভোমরা রোডের অবস্থা খুবই খারাপ। বিগত 10 বছর আগে যেমন ছিল এখনো সেরকমই আছে। 8 বছর আগে যে ঘোষণা দিয়েছিলেন তার এখন পর্যন্ত তার কোনো কার্যক্রম আমরা বেসিক্যালি পাই না। কাস্টমসের সকল অবকাঠামো যদি উন্নয়ন হয় তাহলে আমরা আশা করি বেনাপোল বন্দর ছাড়াও আমরা রাজস্বের দিক থেকে আগাই থাকবো। বন্দরের রাস্তাঘাটও হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। সামান্য বর্ষাতেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। অনেক সময়ই ঝুঁকিতে পড়ে কাস্টমসের মূল্যবান নথিপত্র আর ইলেকট্রনিক্স যন্ত্রপাতিও। আমাদের উপরে যে টিনের যে ছাউনি সেগুলো ছিদ্র, ফোটা ফোটা পানি পড়ে এখানে যে মূল্যবান নথিপত্র আছে আমাদের, এই যে সরকারি হাজার হাজার কোটি টাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র অনেক সময় নষ্ট হয়ে যায়।
এবং পিসিগুলো বিভিন্ন ডকুমেন্ট এখানে আছে সেগুলো নষ্ট হয়ে যায়। ভৌগোলিক অবস্থানের কারণে বন্দরের গুরুত্ব তুলে ধরে কাস্টমস বলছে শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন করা গেলে রাজস্ব আদায়ের দিক দিয়ে ভোমরা ছাড়িয়ে যাবে বেনাপোলকেও। ভোমরা শুল্ক স্টেশনে আমাদের অফিসের বা অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করা হলেও অদ্যাবধি অবকাঠামো উন্নয়নের ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। ভারতের কলকাতা ও হলদিয়া থেকে ভোমরা হয়ে রাজধানীর দূরত্ব অন্যান্য স্থলবন্দরের তুলনায় কম হওয়ায় ক্রমেই বাড়ছে এর গুরুত্ব। সময় সংবাদ, সাতক্ষীরা। জয়পুরহাটে প্রচন্ড গরমে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলা আধুনিক হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে অর্ধ শতাধিক রোগী। রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বারান্দার মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত গরম খাবার এবং পানির সমস্যার কারণে এই রোগের প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা ৯ আসনে তৈরি হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আবহ। ভোট যুদ্ধে নামতে সম্ভাব্য প্রার্থীদের নানামুখী তৎপরতার পাশাপাশি ভোটারদের আলোচনায়ও গুরুত্ব পাচ্ছে নির্বাচন প্রসঙ্গ। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে জনগণের সামনে তুলে ধরে আগামী নির্বাচনেও আসনটি ধরে রাখার আশা করছে আওয়ামী লীগ। যদিও এর সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিএনপি বলছে নির্বাচনে অংশ নিলে আসনটি পুনরুদ্ধার করতে পারবে সংসদের বাইরে থাকা এই দলটি। ঢাকা ৯ আসন ঘুরে আরফিন প্রিন্সের ক্যামেরায় আরো জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। রাস্তাঘাট সামরিক উন্নয়ন যে করবে, আমরা এই ধরনের প্রার্থী চাই। জঙ্গি মুক্ত থাকবে এলাকা, মাদক মুক্ত থাকবে, এই ধরনের প্রার্থীকেই আমরা প্রাধান্য দেব। রাজধানীর সবুজবাগের এ চা দোকানদারের মতোই ঢাকা ৯ আসনের ভোটাররা বিশ্লেষণ করছেন আসছে জাতীয় সংসদ নির্বাচনের নানা হিসেব নিকেশ। পাড়া মহল্লা অলিগলি সবখানে কান পাতলে শোনা যায় নাগরিকদের ভোট ভাবনা। রোডঘাট, তারপরে শিক্ষা, তারপরে সন্ত্রাস, যে গুরুত্ব দেখ ভোটের পাল্লাটা ওনার দিকে কিছুটা হলো যাবে। যারা জনগণের জন্য কাজ করে তাদের প্রয়োজন। দলের যে মার্কাটা আছে, ঠিক আছে, আমরা এই জিনিসটা আমাদের মাথা থাকবে। রাজধানীর খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা ৯ আসন। পাহাড়ি ফেস্টুন, ব্যানার আর পোস্টারের মাধ্যমে সংসদ নির্বাচন ঘিরে নিজেদের আগ্রহের জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। দুই দলের মধ্যে পালাবদলের এই নির্বাচনী এলাকায় ৯১ আর ২০০১ সালে জয় পায় বিএনপি। বিপরীতে ৯৬, ২০০৮ আর ১৪ সালের নির্বাচনে এই আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনেও রাজধানীর ঘনবসতিপূর্ণ এই আসনটি নৌকার দখলে থাকবে বলেই আশা করছেন আওয়ামী লীগ নেতারা। বিদ্যুতের সমস্যা ছিল, পানির সমস্যা ছিল, স্কুল কলেজের সমস্যা ছিল, রাস্তাঘাটের সমস্যা ছিল, এখানে একটা হাসপাতালের খুবই প্রয়োজন ছিল। এই সমস্যার অনেকগুলি আমরা সমাধান করতে পেরেছি। এই উন্নয়নের জন্য জনগণ আমাদের পাশে থাকবে। তবে ঢাকা ৯ আসনে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি দাবি করে বিএনপি নেতারা বলছেন নির্বাচনে গেলে তাদের প্রার্থী জয় পাবেন। যদি নির্বাচনে একটা সুযোগ আসে, আমরা মনে করি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি আমরা প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করব এবং বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে রাষ্ট্র পরিচালনা করব। তবে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বাকযুদ্ধের মধ্যেও ঢাকা ৯ আসনের ভোটাররা বলছেন তুলনামূলক যোগ্য প্রার্থীর ওপরই আস্থা রাখতে চান তারা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর মূল সড়ক দখল করে গড়ে উঠছে লেগুনা স্ট্যান্ড, সৃষ্টি হচ্ছে যানজট। দায় নিতে চায় না কোনো সংস্থা, যাত্রী স্বার্থের অজুহাত পুলিশের। নির্বাচনী প্রচারণায় সকাল থেকে বিভিন্ন এলাকায় বরিশাল, সিলেট ও রাজশাহীর প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন কেন্দ্রীয় নেতারাও। রাজধানীর বনশ্রীতে ইট দিয়ে আঘাত করে শিশুকে খুন, পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড বলছে পুলিশ, অভিযুক্ত আটক। বৃষ্টি ও জোয়ারে বরগুনার পায়রা ও বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত, নষ্ট হচ্ছে জমির বীজতলা, বাঁধ মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এবং রংপুর সিটি কর্পোরেশনে হাট বাজার ইজারার অর্ধশত কোটি টাকা উধাও, দুর্নীতির কথা স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি মেয়রের। এই ছিল এখনকার মতো।
যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।